আচ্ছা বুঝতে পারলাম না, মেয়েটি কে আমার লাঠি নিয়ে পালালো? আপনার তো স্যার লাঠি নিয়ে পালিয়েছে, আমার তো টুপি নিয়ে পালিয়েছে। তাই নাকি? হ্যাঁ স্যার, মেয়েটিকে তো দেখে পাগল মনে হচ্ছে না। স্যার চলুন ফলো করি। চলো চলো। কি ব্যাপার, মাল কোথায়? স্যার মালের জায়গাতেই আছে। আমি খুব কষ্ট করে এবার ইন্ডিয়া থেকে বর্ডার হইয়া তারপরে মালটা নিয়েছি। পুরোপুরি একদম খাঁটি মাল স্যার। এই এত কথা না বলে তাড়াতাড়ি মাল বের কর, কারণ এখানে বেশি সময় দেওয়া যাবে না। জায়গাটা কিন্তু নিরাপত্তা, সেটা ভালো করেই জানি। চল মাল বের কর, চলো চলো। আগে একটা দিই, চেক করে দেখি। এই যে। না ঠিক আছে, তোর কথা কাজে ঠিক আছে, মাল এক নাম্বার। শোন তোকে একটা কথা বলি, তোর কাছ থেকে মাল নিয়ে আমরা মাল সাপ্লাই দিই সারা দেশে। তুই যদি আমাদের কাছ থেকে 10 টাকা বেশি চাস, তোর দিতে তো আমাদের সমস্যা নাই, যদি আমরা বেশি বিক্রি করতে পারি। তুই আমাদের ভালো মাল নিয়ে এসে দিবি, সেই বিনিময়ে তুই টাকা পাবি। সমস্যা আছে কোনো? এই এত কথা বলিস না, এই মাল বের কর। দে মাল দে। স্যার মাল তো দিমু ঠিক আছে, কিন্তু এত কথা বলে লাভ কি হইল? আগের বার যেই টাকা দিয়ে মালটা কিনে নিয়ে গেছে, এইবারও তো দেখি এই একই পরিমাণ টাকা দিই। ঠিক আছে, বুঝতে পারছি। এই হুসেন, আর এই চলো মাল বের কর। আরে তাড়াতাড়ি দে, তাড়াতাড়ি কর। আশেপাশে পুলিশের ঝামেলা থাকতে পারে। দে। এই মানে ধর এক ব্যাগ, দুই ব্যাগ, আরে তাড়াতাড়ি কর, এই যে দেখে ফেললে সর্বনাশ হয়ে যাবে। স্যার ওই যে ওদেরকে দেখতে পাচ্ছেন, ওরা অপরাধী, ওরা ড্রাগস পাচার করে। আর স্যার আমি যদি আপনাদেরকে বলতাম তাহলে হয়তো বা আপনারা আমার মুখের কথা বিশ্বাস করতেন না, আপনারা আমার সাথে আসতেন না, যে কারণেই আমি এটা করতে বাধ্য হয়েছি। স্যার আপনারা আমাকে মাফ করে দিবেন। আমি শুধু চেয়েছি এই অপরাধীরা ধরা পড়ুক, ওদের জন্য যুব সমাজ নষ্ট হয়ে যাচ্ছে। প্লিজ স্যার আপনারা ওদেরকে ছাড়বেন না। আইনের লোককে সাহায্য করার জন্য আপনাকে ধন্যবাদ জানাই। আপনি এখান থেকে চলে যান। ম্যাডাম টুপিটা লাঠিটা দিন। যান যান। সামনের সপ্তাহে মালটা যেন এর থেকে আরো বেশি ভালো হয়, ঠিক আছে? এই, চল। এই থাম! আরে ও ড্রাগস বিক্রি করছিস তাই না? তোরা ভেবেছিস পুলিশ তোদেরকে ধরতে পারবে না? না, পুলিশের হাত তোদের চেয়ে অনেক লম্বা। তোরা এই ড্রাগস বিক্রি করে বাংলাদেশের যুব সমাজকে ধ্বংস করেছিস। আর তোদের নামে অনেক রিপোর্ট আছে, কিন্তু হাতে হাতে ধরতে পারিনি বলে তোদেরকে থানায় নিয়ে যায়নি। আজকে পেয়েছি, আজ কোথায় যাবি? থানায় নিয়ে এমন পেতারি দিব সব কিছু টের পাবি। এই চল, একটু আই যাবি না। শুধু দেখ পুলিশ ঘিরে ফেলেছে। আই চল স্যার, চল, স্যার, আমরা কিছু করিনি। চল। স্যার, আমরা কিছু করিনি, স্যার। ও শিট! বাবা এখানে কি করছে? বাবা যদি আমাকে দেখে ফেলে তাহলে তো সর্বনাশ হয়ে যাবে। তাড়াতাড়ি এখান থেকে পালাতে হবে। আরে কি ব্যাপার, আমাকে এখানে তালাকে মেরে গিয়েছে। বাবা তো এদিকে আসছে, বাবা আমাকে দেখে ফেলে সর্বনাশ হয়ে যাবে। আমি কোচিং ফাঁকি দিয়ে এখানে এসেছি, এখন আমি কি করব? এই হ্যালো, ডো ওয়ান কিস? হ্যাঁ হ্যাঁ, কিস আমার লাগবে। হ্যাঁ সত্যিই কিস দিতে চাচ্ছি, এখানে আসো তাড়াতাড়ি। আরে আপনি কি সত্যি বলছেন? হ্যাঁ, দাঁড়িয়ে না থেকে তাড়াতাড়ি আমাকে জড়িয়ে ধরো। ঠিক আছে। আরে রাস্তার উপরে এসব কি দেখছি? এদের বাবা মা টাকা দেয় কিন্তু কোনো শিক্ষা দেয় না। কি ঝামেলা পড়েছে! আর রাস্তার উপরে ছেলে মেয়ে কি নষ্টামি করছে। যদি ওই মেয়েটি আমার হতো না, তাহলে খুন করে টুকরো টুকরো করে মধ্যে ভাসিয়ে দিতাম। ও শিট! এখনো তো বাবা যায়নি। বাবা যদি আমাকে দেখে ফেলে তাহলে তো সর্বনাশ হয়ে যাবে। আমি কোচিং ফাঁকি দিয়ে এখানে এসে বসে আছি, বাবা দেখলে কি হবে? এখন আমি কি করব? না, এদেরকে ছাড়বো না, পুলিশকে ফোন দেই। আরে বাবা তো পুলিশকে কল দিতে যাচ্ছে, পুলিশ আসলে তো সর্বনাশ হয়ে যাবে। কবিতা তুই আজকে শেষ। বাবা পুলিশকে কল দিতে হবে না, আমি তোমার মেয়ে কবিতা। আরে
এ তো দেখছি আমার মেয়ে কবিতা। কবিতা, তুই ব্রিজে কি করছিস? আর ওই ছেলেটির সাথে তুই নোংরামি কেন করলি? সারা দুনিয়াকে তুই তামাশা দেখাচ্ছিস। আমি তো তোকে অন্য মেয়ে ভেবে অনেক গালাগালি পেরেছি, আর এখন দেখছি তুই আমারই মেয়ে এখানে বসে আছিস। আর এদিকে তুই আমার মান সম্মান সবকিছু ধুলি মিশে দিয়ে নাক চুল কেটে সমাজের চোখে তুই দোষী বানিয়েছিস। বাবা দেখো, তুমি যেটা ভাবছো সেটা না। আসলে কি হয়েছে জানো, আমি কোচিং ফাঁকি দিয়ে মুভি দেখতে যেতে চেয়েছিলাম। আমি আমার ফ্রেন্ডের জন্য এখানে অপেক্ষা করছিলাম, আর কে যেন এসে আমাকে তালা মেরে চলে গিয়েছে। তোমার বিশ্বাস না হলে দেখো, কে যেন তালা মেরেছে। আর এই ছেলেটার কথা বলছো, এই ছেলেটার সাথে আমার কোনো সম্পর্ক নেই। এই ছেলেটাকে আমি চিনিও না। আমি শুধু তোমার হাত থেকে বাঁচার জন্য ওকে জড়িয়ে ধরেছিলাম। তুমি বিশ্বাস করো বাবা, ওর সাথে আমার কোনো সম্পর্ক নেই। বুঝলাম, তোর কথা বুঝতে পেরেছি। তবে তুই একটা জিনিস ভুল করেছিস। তুই কোচিং ফাঁকি দিয়ে মুভি দেখতে গিয়েছিলি, তখনই বুঝতে পেরেছি তোর চাল চলন ঠিক নেই। ঠিক আছে, আজই তোকে বিয়ে দিয়ে দিব, তারপর তোর স্বামীকে নিয়ে যা ইচ্ছে তাই করিস, আমি বাধা দেব না। আর তুই যে কাজটি করেছিস, এখন থেকে তোকে আমি কলেজে যাইতে দেবো না, এমনকি লেখাপড়া করাবো না। প্লিজ বাবা, তুমি আমাকে মাফ করে দাও। আমি তোর কোনো কথাই শুনবো না, শয়তান মেয়ে একটা। এই ছেলে, তোমার কোনো লজ্জা শরম নেই? তোমার শরীর প্রতি এতই চাহিদা, আর যে কেউ তোমাকে ডাকলো সে কথা সাড়া দিয়ে তুমি তার সাথে নোংরামি শুরু করলে। আজকের পর থেকে যদি তোমাকে আমার মেয়ের পাশে দেখি, তাহলে তোমার হাড্ডি গুড্ডি ভেঙে ব্রিজ থেকে ফেলে দেবো। যা এখান থেকে। ঠিক আছে, আজ থেকে তোর লেখাপড়া বন্ধ, তোকে আজকে বিয়ে দিয়ে দিব। চল। বাবা যাক, আমার মিশন এখন সাকসেস। এখন তোমার ভাই তোমাকে বিয়ে দিয়ে দেবে, আর বিয়ের পরে শ্বশুর বাড়িতে গিয়ে হাঁড়ি পাতিল ধুবে, ঘর মুছবে, কাপড় চোপড় ধুবে, এটাই তোমার কাজ। বোন, তুই তুই এখানে কি করছিস? হ্যাঁ, আমি এখানে, আজকে আমি এখানেই থাকবো। এই, তুই কি পাগল হয়ে গেছিস? দেখ, তোর এই সমস্ত উল্টাপাল্টা কথা বাদ দিয়ে তুই এখান থেকে যা। না, আমি পাগল হইনি। তোমার যা কিছু করার তুমি আমার সাথে করো। দেখ কবিতা, আমার কিন্তু এইসব বিষয় নিয়ে মজা করে একদমই পছন্দ না। তুই এখান থেকে যা বলছি। ভাইয়া, তোমাকে একবার বলেছি না যে আমি এখান থেকে যাব না? তোমার যা কিছু করার ইচ্ছে তুমি আমার সাথে করো। এই, তুই কি বললি? ছি 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 ছি, এই সমস্ত কথা বলতে তোর মুখে একবার বাঁধে না? এই সমস্ত নোংরা কথা, যা জায়গা থেকে বলছি। কি বললে তুমি? নোংরা কথা, বাজে কথা? যে কিনা অন্য একটি মেয়ের নামে নোংরা কথা বলে, সে আবার নোংরা কথার মানে বোঝে? আরে কবিতা, তুই এসব কি বলছিস? কিসের নোংরা, কিসের উল্টাপাল্টা কথা? আর আমি তো কিছুই বুঝতে পারছি না। দেখো ভাইয়া, ন্যাকামি করো না। তোমার সম্পর্কে না আমি সব কিছু জেনে গিয়েছি। এই যে কিছুক্ষণ আগে তুমি তোমার বন্ধুকে বলছিলে, তখন না আমি সব কিছু শুনছিলাম। বন্ধু, অবশেষে তাহলে বিয়ে করেই ফেললি। আজকে তোর ফুল সজ্জা। আরে তুই ফুল সজ্জা কেন বলছিস? মনে কর এর একটা রোমান্স, একটা মাস্তি করার জন্য আমি বিয়েটা করেছি, বুঝতে পেরেছিস? মানে কি বলছিস? কে, তুই বুঝতে পারলি না তাই তো? শোন, আমি ওকে বিয়ে করেছি শুধুমাত্র আজকের রাতটা ভোগ করে, বাকি কাজগুলো যে বাসার আছে সবকিছু কালকে থেকে ওই কর। আমার বাসার যে কাজের লোক আছে আমি পাঠিয়ে দেবো, বাস ওই কালকে থেকে আমার বাসার কাজের লোক। আর শুধু যখন সময় হবে তখন ওকে একটু মজা মস্তি করবো, তারপর ওকে দিয়ে সব কাজ করাবো, বুঝতে পারলি? বন্ধু, আর যাই বলিস, বিয়ের আগের থেকে এখন কিন্তু তুই বেশি শয়তান হয়ে গেছিস। এজন্যই না আমি ভাবিকে মায়ের রুমে পাঠিয়েছি। মাকে বলেছি ভাবির সাথে একটু কথা বলার জন্য, যাতে করে আমি তোমার সাথে কথা বলতে পারি। এই কাজটির জন্য না তোমাকে কি করা উচিত জানো? কোষে একটা থাপ্পড় মারা উচিত। এই, তোমার কি একটিবারের জন্য মনে হলো না যে তুমি তাকে বিয়ে করেছো, সে তোমার স্ত্রী, তাকে তোমার স্ত্রীর মর্যাদা দেওয়া উচিত? ভাইয়া, তুমি কি ভুলে গিয়েছো ওই মেয়েটি কারো না কারো বোন, কারো না কারো মেয়ে, তোমার স্ত্রী? তাকে নিয়ে তুমি এসব নোংরা চিন্তা ভাবনা করেছো? তাকে তুমি কাজের লোক বানিয়ে রাখবে? আচ্ছা, তুমি কি ভুলে গিয়েছো তোমার ঘরে একটা বোন আছে? আমাকে যখন তোমরা বিয়ে দিবে, তখন আমাকে দিয়েও যদি সেম কাজটি করে, আমাকে যদি কাজের লোক হিসাবে রাখে, তখন তোমাদের কেমন লাগবে? হ্যাঁ, এখন না আমার নিজের প্রতি নিজের ঘৃণা হচ্ছে, কারণ তোমার মতো মানুষ আমার ভাই। দেখ বোন, তুই আমাকে মাফ করে দে, আমি অনেক বড় ভুল করে ফেলেছি। প্লিজ বোন, তুই আমাকে ক্ষমা করে দে। মাফ করবো তোমাকে? তুমি কি মাপ পাওয়ার যোগ্য? আচ্ছা ভাইয়া, তুমি একটা কথা বলো তো, একটি মেয়ে তার বাবার বাড়ির সবাইকে ছেড়ে তার স্বামীর হাত ধরে তার শ্বশুর বাড়িতে আসে, তার কত স্বপ্ন থাকে তুমি জানো?
সে চায় তার সংসারটাকে সুন্দরভাবে গুছিয়ে নেওয়ার জন্য। সে চায় তার স্বামী যেন তাকে সাপোর্ট করে, সবসময় তাকে ভালোবাসে। আর সেই স্বামী যদি তাকে চাকরানির মতো করে রাখে, তাহলে তার শ্বশুরবাড়ির লোকজনরা কি করবে বলো? এই তোমাদের মতো কিছু লোকের জন্য না শ্বশুরবাড়ির বদনাম হয়। আর একটা মেয়ের কত স্বপ্ন থাকে, তার আপদে বিপদে, তার হাসিতে খুশিতে সবসময় তার পাশে থাকবে তার স্বামী। আর সেই স্বামী যদি তার পাশে না থাকে, সেই সংসার না নরকে পরিণত হয়। একটা মেয়ের সংসার তখনই সুখের হয় যখন তার স্বামীর ভালোবাসা থাকে, তার স্বামীর সাপোর্ট থাকে। আর সেই তুমি কিনা বলছো তোমার বউকে তুমি চাকরানি করে রাখবে শুধুমাত্র তোমার চাহিদা মেটানোর জন্য? তুমি তাকে বিয়ে করেছো, তার প্রতি তোমার কোনো দায়িত্ব নেই, তাকে তুমি স্ত্রীর মর্যাদা দিতে পারবে না। থাম থাম বোন, তুই আমাকে আর লজ্জা দিস না। আমি আমার ভুল বুঝতে পেরেছি। সত্যি তো আমি কত বড় একটা অন্যায় কাজ করেছি। আমি আমার নিজের ভুল আমি নিজে বুঝেছি। তোকে আমি কথা দিচ্ছি, আজকের পর থেকে আমি তোর ভাবিকে নিজের স্ত্রীর মর্যাদাতেই রাখবো। আমি কখনো ওকে অবহেলা করবো না। অন্তত তুই আমাকে মাফ করে দিবি প্লিজ বোন। ভাইয়া, হাত জোর করে আমার কাছে মাপ চাইতে হবে না, কিন্তু তোমার কাছে একটা রিকোয়েস্ট, এই হাত দুটি না সবসময় ভাবির হাতে রেখো। ভাবি তো চায় তার হাজবেন্ড যেন তার পাশে থাকে। তুমি জানো ভাবি কত ভালো একটা মেয়ে, সে যদি কষ্ট পায় না তাহলে আমারও অনেক কষ্ট লাগবে। তুমি তাকে কষ্ট দিও না প্লিজ, তাকে তুমি স্ত্রীর মর্যাদাটুকু দিও। আর ভাইয়া, এতক্ষণ আমি যা করেছি এটা একটা নাটক ছিল, শুধুমাত্র তোমার ভুলটা বোঝানোর জন্য এটা করেছি। আমি জানি যে আমি যেটা করেছি সেটা করা একদম ঠিক হয়নি, কিন্তু তুমি যে তোমার ভুলটি বুঝতে পেরেছো এটাতেই অনেক কিছু। ভাইয়া, তুমিও আমাকে মাফ করে দিও। আর ঠিক আছে, তুমি বসো, আমি ভাবিকে নিয়ে আসছি। এই মুচির বাচ্চা, আমার জুতাটা পরিষ্কার করে দে। আমার ইমার্জেন্সি একটা মিটিং আছে, সেইখানে যেতে হবে। তাদের পরিষ্কার কর। স্যার, আপনি এটা কি করলেন স্যার? আমার তো জুতার বাক্সটা ভাঙে ফেলালেন, আর জুতাটা খুলে দেন, তারপরে আমি কালি করে দেই স্যার। কি? এই ফকিন্নির বাচ্চা, তুই আমাকে জুতা নামিয়ে কথা বলতে বলছিস? এই, তুই জুতা নিজের হাতে খুলবি, তারপর আমার জুতাকে পরিষ্কার করবি, তারপর আমি এইখান থেকে যাব। নে জুতা খোল, খোল বলছি। স্যার, কারো পায়ে জুতা থাকলে আমি হেঁটে পরিষ্কার করি না স্যার। স্যার, আপনি খুলে দেন, আমি জুতা পরিষ্কার করে দিতে আছি স্যার। এই মুচির বাচ্চা, তোর এত বড় সাহস, তুই আমার মুখে মুখে তর্ক করিস? তুই কিনা আমাকে বলছিস নিজের পা থেকে জুতা খুলে তারপর তোকে দিতে? এই! মুচির বাচ্চা, ওঠ! এই! মুচির বাচ্চা, এ ধর, ধর! জুতা পরিষ্কার কর! এই! পরিষ্কার কর জুতা! মুচির বাচ্চা! বাবা, ব্যথা পাও নাই তো বাবা? বাবা, এই অমানুষের বাচ্চাটা তোমার মারলো কে? মা, ওরা তো বড় লোকের জাত, আমরা তো ছোট লোকের জাত, আমগরে মানুষ বলে পারে না। মা, তুই কথা না পারে ভার্সিটিতে যা, আমি বাইরে খেতেছি, যা। আরে বাহ, বাহ 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 বাহ, কি চমৎকার! হ্যাঁ, তোরা বাপ আর মেয়ে মিলে দেখা যায় রঙ্গমঞ্চের নাটক শুরু করে দিয়েছি। আপনি এত বড় অমানুষের মতো কাজ কিভাবে করতে পারলেন? মুচি বলো কি আমরা মানুষ না? হ্যাঁ মানুষ, কিন্তু তোরা ছোট যা। আচ্ছা, তুই খুব ভালো করে বলতো, তুই কোন ইউনিভার্সিটিতে লেখাপড়া করিস? আর এত লেখাপড়া করে তোরা বা কি করতে পারবি বল? এত লেখাপড়া তোদের মতো ছোট লোক মুচিদের জন্য না, বুঝলি? কেন, আমরা কি মানুষ না? শিক্ষা কি আমাদের মৌলিক অধিকার না? আমরা কি লেখাপড়া করতে পারবো না? আমরাও একদিন লেখাপড়া করে মানুষের মতো মানুষ হব। এই শোন, তোদের মতো মুচির বাচ্চাদের জায়গা তো ওই বাড়ির কাজের মেয়েদের মতোই। তুই আমার বাসায় কাজের মেয়ের কাজ কর, তোকে আমি মাসে মাসে ৬,০০০ টাকা করে দিব, সেটা নিয়ে তোর বাবার তুই সুখে থাকতে পারবি। হ্যাঁ স্যার, আপনি এটা কি কইতাছেন? আমার মেয়ের এটা আপনার বাড়ির কাজ করাম না, আপনার বাড়ির কাজ আপনি করেন গা। আমার মেয়েরে আমি মুসিগিরি করে শিক্ষিত বানাইতাছি, আমার মেয়ে একদিন বড় ম্যাজিস্ট্রেট হবো। এই ফকিন্নির বাচ্চা, কি বললি? তোর মতো মুচির মেয়ে কিনা হবে ম্যাজিস্ট্রেট? আরে তোদের মতো ফকিন্নিদের জন্য না লেখাপড়া না, বুঝলে? শোন, তোর এই মেয়েটা এসেছিল বলেই কিন্তু তুই আমার হাত থেকে বেঁচে গেলি, আর তা না হলে এই যে 2 হাত দেখতেছিস না, 2 হাতে থাপড়িয়ে তোর গালের 2 দিকে একদম লাল করে ফেলতাম। ফকিন্নির বাচ্চা! চুপ করেন, অনেক বলেছেন। আজকে আমি মুচির মেয়ে হয়ে শপথ করছি, একদিন এই কথার জবাব দিব। এই ফকিন্নির বাচ্চা, কি বললি?
একদিন না একদিন তুই আমার জবাব দিবি। ঠিক আছে, সেটা দেখা যাবে এখন। চার ফকির নির্বাচন বাবা বাবা মা কি হয়েছে? বাবা আজ আমার বিসিএস এর রেজাল্ট দিছে, আমি বিসিএস ক্যাডার হইছি। তুমি খুশি হও নাই বাবা? মা তুই সত্যি কইতেছস? তুই বিশেষ ক্যাডার হইছস? হ্যাঁ বাবা, আমি সত্যি কইতাছি। এখন আমি তোমার স্বপ্ন পূর্ণ করতে পারবো, আমারে আর কেউ আটকাইতে পারবো না। আজ থেকে আমার পরিচয় তোমার সবাই চিনবো, সবাই কইব তুমি বিসিএস ক্যাডারের বাবা। আজ থেকে তোমার আর মুসের কাজ করতে হইব না, আমি নিজে তোমার খেয়াল রাখবো। বাবা তুমি যত যাই কও, আমার যে কি আনন্দ লাগতেছে আমি তোমারে বুঝাইতে পারবো না। মা আজকে আমি কত খুশি হয়েছি মা, তোরে যখন লেখাপড়া করাই মেলা মাসি মেলা কিছু কইছে, এই মুসি তোমার মেয়ে তুমি বিয়ে দিয়ে দাও। আমি না, আমার মেয়ের আমি বিয়ে দিব না, আমি মুসি গিরি করে লেখাপড়া করাবো, একদিন বড় অফিসার হবো। আজকে সত্যি তুই আজকে বিসিএস ক্যাডার হয়েছিস মা। মা আমার আশা পূর্ণ করছিস মা, আমি এই খুশি হয়েছি মা। বাজান আমিও খুব খুশি। মা ম্যাডাম, ম্যাডাম প্লিজ আমাকে 2 মিনিট সময় দিন প্লিজ। ম্যাডাম দেখুন, আমি আপনার সাথে দেখা করার জন্য অনেক চেষ্টা করেছি, কিন্তু কেউ আমাকে আপনার সাথে দেখা করতেই দেয়নি। ম্যাডাম আমার প্রজেক্টে 1 কোটি টাকার একটা বিল আটকে আছে। আপনি যদি আমার প্রজেক্টটাতে ভিজিট করতেন তাহলে সেই বিলটা আমি পেয়ে যেতাম ম্যাডাম। আর যদি একটা পজিটিভ লেটার আপনি আমাকে দিতেন তাহলে আমি সেই টাকাটা পেতাম ম্যাডাম। তা না হলে কিন্তু আমার অনেক বড় লোকসান হয়ে যেতে পারে। প্লিজ ম্যাডাম, আপনি অন্তত আমার এই উপকারটা করেন। আপনি সেই লোকটা না যে আজ থেকে 3 বছর আগে একটা মুচিকে অপমান করেছিলেন এবং কি তার ভার্সিটি পড়া মেয়েকে মুখে যা নয়তো তাই বলে অপমান করেছিলেন? হয়তো আপনি আমাকে চিনতে পারেননি, কিন্তু আমি আপনাকে ঠিকই চিনতে পেরেছি। আপনি যে মুচিকে মেরেছিলেন আমি সেই মুচির মেয়ে। আপনার সামনে সেই দিন আমি প্রতিজ্ঞা করেছিলাম যে আমি একজন ম্যাজিস্ট্রেট হব। আজকে আমি এই শহরের ম্যাজিস্ট্রেট। আমি আপনার প্রজেক্টে যাবও না আর ভালো কোনো রিভিউ দেবো না। সো গুড বাই। আরে ম্যাডাম, আমি তো লসে পড়ে গেলাম। ম্যাডাম আমি তো পথের ফকির হয়ে গেলাম। হয়েছে, আর চিপস খাওয়াতে হবে না, ওকে আমার কাছে দাও, ওকে ভাত খাবো দাও। এমন করে বলছিস মনে হচ্ছে বেবিটা তোদের দুজনের। এইটা বল যে বেবিটা শুধু তোর। আরে এটা কেন শুধু আমার বাচ্চা হবে? এটা আমাদের দুজনের বাচ্চা। ও হচ্ছে ওর বাবা, আমি ওর মা। ও আচ্ছা, বুঝতে পেরেছি। যেখানে 3 বছর পরে আমি এসেছি আমি তোমাদেরকে সারপ্রাইজ দেবো তা না, তোমরাই আমাকে সারপ্রাইজ দিলা। না না, আপনাকে কোনো সারপ্রাইজ দিচ্ছি না, সত্যি সত্যি আমরা দুজনকে বিয়ে করেছি। এই ও আমার হাজবেন্ড, ও আমাকে বিয়ে করে এই বাড়িতে এনেছে, আর তুই হলে এই বাসার কাজের লোক। ওকে রাসেল, এই কাজের মেয়ে যা বলছে তা কি সত্যি? ও বুঝতে পেরেছি, এই কাজের মেয়েটা তোমাকে পাগল বানিয়ে বিয়ে করেছে তাই না? আর ও যখন তোমাকে বিয়ে করেছিল তখন তোমার সেন্সটা কোথায় ছিল? কি বললেন আপনি? মাত্র 3 বছর? মাত্র 3 বছর না, 3 বছরে অনেক সময় চলে গিয়েছে। আপনি জানেন ও আপনার জন্য কত কষ্ট করেছে, কত কান্নাকাটি করেছে। ও একদম ভেঙে পড়েছিল, ওর একজন জীবনসঙ্গীর দরকার ছিল, তাই আমরা একজন আরেকজনকে বিয়ে করেছি। বুঝতে পেরেছেন? তাতে আপনার কি সমস্যা? তার মানে রাসেল তুমিও রাজি ছিলে। তুমি যদি রাজি না থাকতে তাহলে কাজের মেয়েটা কখনোই সাহস পেত না এই ধরনের কথা বলার। ছি, তোমার কি লজ্জা করলো না? মাত্র 3 বছর আমি বাইরে ছিলাম, এর ভিতরে এরকম একটা কাজ করতে। তাতে আপনার সমস্যা কি? দেখুন আমরা দুজন অনেক ভালো আছি, সুখে আছি, আপনি এর মধ্যে জ্বালাতন করতে কেন এসেছেন? ও আমি জ্বালাতন করতে এসেছি তাই না? একদম চোখ, আমি সব এখন বুঝতে পেরেছি। তার মানে তোরা দুইজনে ঘরের ভিতরে কোনো একটা নোংরামি কাজ করেছিস আর পাড়া প্রতিবেশী এসে তোদেরকে বিয়ে করিয়ে দিয়েছে। না না, আপনি একদম ভুল ভাবছেন। আমরা শরীয়ত মোতাবেক কাজী অফিসে গিয়ে বিয়ে করেছি। আপনার যদি বিশ্বাস না হয় এলাকার মানুষকে গিয়ে জিজ্ঞেস করতে পারেন। আর এলাকার মানুষ তো বলা বলি করছিল রাসেলের বউ কোথায়, পালিয়ে গিয়েছে কিনা। এলাকার মানুষ না জানুক, ও তো জানে যে আপনি মারা গিয়েছেন, যে কারণেই আমরা বিয়ে করে ফেলেছি। সেটাও যদি আপনার বিশ্বাস না হয় আপনি এলাকার মানুষকে গিয়ে জিজ্ঞেস করুন, যান। থাক, আমার আর কারো কাছে জিজ্ঞাসা করতে হবে না। তুই জানিস না একটা বউ থাকার পরে আরেকটা বিয়ে করা অপরাধ? আর শুনো, তুমিও এই অপরাধের অপরাধী। তোমাদের দুজনকেই আমি জেলে ঢুকাবো, চলো আমার সাথে। হ্যাঁ, তুমি আমাকে জেলে দিতে পারো, তোমার যেখানে খুশি সেখানে আমাকে নিয়ে যেতে পারো, আমি যাব, আমার কোনো সমস্যা নেই। শুধু যাওয়ার আগে একটা কথা অন্তত শুনবে। তুমি যেখানে মিশনে গিয়েছিলে সেখানে একটা বম ব্লাস্ট হয়েছিল, নিউজে এসেছিল, সেখানকে যারা ছিল সবাই মারা গিয়েছে। আমি ভেবেছিলাম তুমিও মারা গিয়েছো, কিন্তু আমি আমার মনকে কোনোভাবেই বোঝাতে পারিনি যে তুমি মারা গিয়েছো। আমার একটা বিশ্বাস ছিল তুমি বেঁচে আছো, সেই জন্য আমি তোমার জন্য অপেক্ষা করেছি।
দীর্ঘদিন অপেক্ষা করেছি, একা একা কান্না করেছি, ডিপ্রেশনে চলে গিয়েছিলাম, কিন্তু তুমি ফেরত আসোনি। যখন আমি ডিপ্রেশন অবস্থায় ছিলাম তখন কবিতা, আমাদের বাড়ির কাজের মেয়ে, আমাকে অনেকভাবে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করেছে। আস্তে আস্তে ওর সাথে আমার একটা ভালো সম্পর্ক হয়ে যায়, তারপর ওকে আমি বিয়ে করি। কিন্তু বিশ্বাস করো, তুমি আমার বউ, তুমি আমার প্রথম স্ত্রী, তোমার প্রতি আমার আগের মতোই ভালোবাসাটা আছে। তুমি যদি আবার আমার লাইফে ফেরত আসো, আমি কথা দিচ্ছি তোমার প্রাপ্য সম্মানটাই আমি তোমাকে ফিরিয়ে দিব। প্লিজ দেখো, আমি তোমাকে এখনও অনেক ভালোবাসি, অসম্ভব ভালোবাসি। প্লিজ আকিব, তুমি আবার আমার লাইফে কাম ব্যাক করো। আমি চাই তোমাদের দুইজনকে নিয়ে সুখের একটা সংসার সাজাতে। প্লিজ তুমি আমার লাইফে চলে এসো। না না থাক, আমি আর তোমাদের লাইফে ব্যাক করতে চাই না। আমি যেহেতু তোমাদের কাছে মৃতই থাকতে চাই, আর আমি আগের জায়গায় চলে যাচ্ছি। রাসেল, তুমি তোমার ওয়াইফকে নিয়ে ভালো থেকো। Goodbye. মালটা খুব জোর ছিল। দেখি মালটা কি লেগেছে। খেলা হবে বাসায় এসো। আহাহাহা। হাউস নাম্বার 108, রুট নাম্বার 13। এবার ছক্কা মেরে আইপিএলের কাপটি আমি নিব। সুন্দরী, আমি আসতেছি, তুমি তৈরি হয়ে থাকো। ডার্লিং, তোমাদের বাড়িটা অনেক চমৎকার, নীরব। আরে তুমি যে আজকে ড্রেসটা পরেছ ওয়েস্টার্ন, হেভি লাগছে, হেভি বিউটিফুল, কিন্তু দেখে তো আমার চিল 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 শুরু হয়েছে, শরীরটা হিট হয়ে গেছে। চলো ঘরের ভিতরে চলো, মোজ করবো। আরে বেবি দাঁড়াও, তুমি আমার বাড়িতে এসেছো, এত অধৈর্য হলে চলবে নাকি? আমি এক কাজ করি, আমি পাশের রুম থেকে তোমার জন্য আগে কোল্ড ড্রিঙ্কস নিয়ে আসি। আরে না না না, আমার জন্য কোল্ড ড্রিঙ্কস লাগবে না, আমার কিন্তু ধৈর্য আর ধরছে না। চলো রুমে চলো। আরে জান, সেটা বললে কি আর হয় নাকি? কোল্ড ড্রিঙ্কসের দরকার আছে, তুমি আমার বাড়িতে এসেছো আর আমি তোমাকে কোল্ড ড্রিঙ্কস খাওয়াবো না? ঠিক আছে, তুমি এখানে ধৈর্য সহকারে দাঁড়াও, আমি যাব আর আসবো, ঠিক আছে? আরে ডার্লিং, তোমার কথা রাখবো না, যাও কোল্ড ড্রিঙ্কস নিয়ে আসো। ঠিক আছে। আরে এই যে বাবা, তুমি এখানে কি করছো? ইয়ে বাবা, এই মেয়েটি তো আমাকে আসতে বলেছিল, তাই বাড়িতে বেড়াতে এসেছি। ব্যাস, আমি স্পষ্টভাবে বুঝতে পেরেছি তুমি এখানে কি করতে এসেছো। ছি 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 বাবা, ছি, তোমার লজ্জা করছে না? তুমি আমার সাথে মিথ্যা কথা বলছো। তুমি কি ভেবেছো আমি কিছু বুঝি না? আমি অনেক ভালো করেই বুঝতে পারি। রাস্তাঘাটে তুমি মেয়েদেরকে ইপটিজিং করো। ছি 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 বাবা, ছি। আরে বাবা, তোমার কি লজ্জা করে না? তুমি তোমার হাঁটুর বয়সী মেয়েদের সাথে এরকম বাজে ব্যবহার করো, টিচ করো, ইপটিজিং করো, বাজে উকি ঝুঁকি দাও, বাজে নজর দাও। শোনো বাবা, তোমার একটু বোঝার দরকার। এখন তোমার বয়স হয়েছে, এখন তুমি চিন্তা করছো আমি এগুলো কিভাবে জানি? আরে ওরা হচ্ছে আমার বন্ধু, তুমি ওদের সাথে যা যা করেছো সব কিছু আমাকে বলে দিয়েছে। আর তুমি কিনা তাদের সাথে খারাপ আচরণ করেছিলে। ছি, আমার ভাবতেই অবাক লাগছে। আরে আমি তো সবসময় এইটাই চিন্তা করতাম, আমার বাবার মতো ভালো মানুষই হয় না। আমি মনে করতাম আমার বাবা পৃথিবীর শ্রেষ্ঠ বাবা। কিন্তু আজকে কি হলো দেখো, আজকে তোমাকে আমি হাতে নাতে ধরলাম। ছি, আমি তোমাকে নিয়ে মানুষের সামনে কত প্রশংসা করতাম, কত গুণগান করতাম, আর তুমি দেখো আজকে তোমাকে আমি হাতে নাতে ধরলাম। কখনো যে তোমার সামনে আমার এইভাবে দাঁড়াতে হবে না, এটা আমি ভাবতেও পারিনি। এখন তোমার সামনে দাঁড়াতেই আমার লজ্জা করছে। বাবা, মানে বিষয়টা কি হয়েছে, বিগত 5 বছর ধরে তোর মা মারা গেছে। মারা যাওয়ার পর থেকে তো আমি একা, তারপর থেকে আমার মেল ইনিশা বেড়ে গেছে। বিশ্বাস কর, আমি কোনো সময় ভাবি নাই এসব কাজ করতে গিয়ে সত্যি সত্যি আমার ছেলের কাছে আমি ধরা খাবো, লজ্জিত হব। বাবা, এসব কাজ করে আমি ভুল করে ফেলেছি, আমাকে ক্ষমা করে দে, আর জীবনে এসব কাজ করব না। বাবা, এমন পরিস্থিতিতে এইসব বিষয় নিয়ে তোমার সাথে আমার কথা বলতে হবে সেটা আমি কখনো কল্পনাও করতে পারি না। রাসেল, এখন তোমার বিশ্বাস হলো যে তোমার বাবার চরিত্র খারাপ? আমি তোমাকে কতবার বলেছিলাম
তুমি আমার কথা বিশ্বাস করনি, এখন মিলিয়ে নাও। বাবা, এখন আমার কি মনে হচ্ছে জানো, নিজে গলায় দড়ি দিয়ে মারা যায়। আর তুমি কি বললে, তুমি 5 বছর আগে আমার মা মারা গেছে এটার দোহাই দিলে? তুমি ভুলে গিয়েছো 5 বছর আগে যখন আমার মা মারা গিয়েছিল না, তখনই আমি তোমাকে বলেছিলাম বাবা তুমি একটা বিয়ে করো, আমার একটা মা দরকার। তুমি আমাকে কি বলেছিলে, শুধু আমার মুখের দিকে তাকিয়ে তুমি কখনো বিয়ে করবে না। আর সেই তুমি কিনা আজকে 5 বছর পরে এসে এইসব করে বেড়াচ্ছ। জি কবিতা, তোমাকে অনেক ধন্যবাদ। তোমার কারণে আজকে আমি আমার বাবার আসল রূপটা দেখতে পেলাম। আরে না, ধন্যবাদ দিতে হবে না, এটা তো আমার দায়িত্ব ছিল। তোমার বাবার আসল চরিত্র যে তোমার সামনে প্রকাশ করতে পেরেছি, এটাই তো অনেক কিছু। আমি তো এটাই চেয়েছিলাম, তাই না? ঠিক আছে বাবা, চলে এসো। এতগুলো টাকা, এই টাকাগুলো অবশ্যই ওই ম্যাডামের না। এই টাকাগুলো ফেরত দেব না। আল্লাহ আমারে ভাগ্য দিছে, আমার কিছু ঋণও আছে, ঋণ সব দিয়ে দিব। আর মায়ের কথা শুনবো না, আর একটা নতুন দেখে অটো কিনবো। অটো কোথায় গেল? অটো তো এখানেই ছিল। হায় আল্লাহ, আমার এতগুলো টাকা এখন আমি কি? ওই তো অটো। আয় দাঁড়ান, আয় দাঁড়ান বলছি, দাঁড়ান, আয় অটো দাঁড়ান। এখন আমি কি করবো? এতগুলো টাকা আমার ভাগ্যে সইব না। যার টাকা হারাইছে এর মধ্যে অনেক দরকারি, আমার আত্মারা দরবার করতেছে। এই টাকা আমি খরচ করতে পারবো না। যার টাকা আমি তার ফিরে দেব। এখানে আশপাশ দিয়ে গুলগাল মুখ স্কুলে বোধ হয় পড়ে, স্কুলের স্প্রিন্টার এই দুটো একটা মেয়ে ওর বাড়ি করে মানে। ও তার মানে আপনি আমাদের এলাকার ওই কবিতার কথা বলতেছেন? তাই বোধ হইব, শুদ্ধ গুলগাল মুখ। আরে বাড়িতে এইটাই আইসি তো বলছেন, ওই যে দেখা যাইতেছে। আচ্ছা ঠিক আছে, আপনার ধন্যবাদ। ডাক্তার ম্যাডাম, আমার মায়ের কি অবস্থা? কি অবস্থা? এখন খুব খারাপ, অপারেশন খুব ইমার্জেন্সি করতে হবে। ঠিক আছে ডাক্তার ম্যাডাম, আপনি এক কাম করেন, আপনি ওই অপারেশনের ব্যবস্থা করেন, আমি সন্ধ্যার মধ্যে টাকা ম্যানেজ করে নিয়ে আইতাছি। আচ্ছা ঠিক আছে। হায় আল্লাহ, এখন আমি কি করব? আমার টাকাগুলো তো হারাই গেছে। আর সন্ধ্যার মধ্যে আমি তো ম্যাডামকে কয়ে ফেলাম টাকা নিয়ে যাবো। টাকা নিয়ে দেওয়া যাইতে বললে মায়ের অপারেশনটাও তো হবো না। এখন আমি কি করব? টাকা কই পাবো? এই তো চাচা, চাচা আপনি আইছেন। আপনি জানেন আমার মায়ের অবস্থা খুব খারাপ, খুব তাড়াতাড়ি অপারেশন করা লাগবো, তা না হলে আমার মা যে বাঁচবো না। আপনার অটোতে যে উঠছিলাম, আপনার অটোর মধ্যে আমি টাকাগুলো ফলাই রেখে আইছি। আপনার পিছে পিছে কত ডাকলাম, আপনি তো শুনলেন না। এই যে মা তোমার টাকা তো তুমি ডাকছো না, আমি খেয়াল করে হারা পাইনি। তোমার টাকাটা দিয়ে দিলাম, ফুল তো দরকারই তোমার, তাই না মা? চাচা, আপনি এতগুলা টাকা পাইয়া আবার আমার বাড়িতে আইছেন আমারে ফেরত দিতে। আপনি তো চাইলে এই টাকাগুলো আমারে ফেরত নাও দিতে পারতেন। মা আমি গরিব হইতে পারি, আমি লুবি না। আর এই টাকাগুলো যদি আমি আত্মসাৎ করতাম তুমি কিন্তু টের পাইতে না, কিন্তু আল্লাহ কিন্তু ঠিকই দেখতো। আল্লাহর দেখে আমি ভয় পাই মা। আর তোমার না খুঁজে খাইছে যেমন ওই ভাই করে আমি টাকাটি দেখালাম অমা, কিন্তু এই টাকাটি পাবার আগে। হ্যালো, আসসালামু আলাইকুম মালিক সাহেব। মালিক সাহেব, আপনি আমার 15 দিনের সময় দেন মালিক সাহেব, আপনার টাকা আমি পরিশোধ করবো। মালিক সাহেব আমার নামে কেস করেন না, মামলা করেন না। মালিক সাহেব রোজার দিন, কামাই কম, এত ভাতি
কাটে দিছে, বুধা আমার প্রতি রাগ করছে। এখন আমি কি করি? মালিক যে রাগ করছে আমার অন্তত টাকা নিবই। আল্লাহ আল্লাহ, তুমি আমার যেমন একদিন পরিশোধ করে তুমি দান করো। সত্যি চাচা, আপনি অনেক ভালো মানুষ। আপনার মতো ভালো মানুষ পৃথিবীতে আছে দেখে পৃথিবীটা এত সুন্দর। আপনি মানুষ না, আসলেই ফেরেশতা। আপনি যে আমার কত বড় উপকার করলেন আপনি তা নিজেও জানেন না। এই টাকা না হলে আমি আমার মায়ের অপারেশন করতে পারতাম না, আমার মায়ের আমি বাঁচাইতে পারতাম না। আর আপনি আমার টাকাগুলো ফেরত দিছেন, এখন আমি আমার মায়ের অপারেশন করতে পারবো। চাচা, আপনি আমার এত বড় উপকার করলেন। ঠিক আছে, আপনি এই টাকাটা রাখেন। না না মা, সেটা তো তোমার মায়ের অপারেশন টাকা, আমি যেমন চলতে পারবো। তুমি এই টাকাটা রাখো, আমি খুব খুশি হয়েছি মা। আচ্ছা চাচা, তাহলে আপনি আমার সাথে চলেন, আমার মায়ের অপারেশন করার মা আপনি এখানে থাকবেন। চলো আমার অটোতে যাবা, আও। বাবা, এইসব কি? তুমি তোমার সমস্ত সম্পত্তি বিক্রি করে দিয়েছো মানে? তুই রাগ করছিস কেন? আমার সম্পত্তি আমি বিক্রি করে দিয়েছি, তাই কি হয়েছে? কি হয়েছে রাসেল? আর বলো না, বাবা আমাদের সমস্ত জায়গা জমি গাড়ি বাড়ি সব কিছু বিক্রি করে দিয়েছে আমাকে না বলে। কি বললেন? বিক্রি করে দিয়েছে মানে? এসবের মানে কি? আমি তো কিচ্ছু বুঝতে পারছি না। সমস্ত সম্পত্তি তো তোমার নামে ছিল, তাহলে তোমার বাবা কিভাবে বিক্রি করে দেয়? হ্যাঁ, আমার নামেই ছিল, কিন্তু আমি চিন্তা করলাম যেহেতু বাবা এখনো বেঁচে আছে তাহলে আমার নামে না রেখে বাবার নামে দিয়ে দিই। সেই চিন্তা করে আমি বাবার নামে দিয়ে দিয়েছি। আর আমার বাবা আমার সাথে এত বড় প্রতারণা করবে সেটা আমি কখনো কল্পনাই করতে পারিনি। বাবা, তুমি কি করে পারলে আমার সাথে এত বড় বেইমানি করতে, বলো? আরে আমার সাথে তোরা এরকম ব্যবহার কেন করছিস? আমার অনেক টাকা ঋণ ছিল, বাড়িঘর বিক্রি করে ঋণ পরিশোধ করেছি। আর কিছু হাতে টাকা আছে, আর সে টাকা দিয়ে গ্রামের বাড়িতে জমি কিনে ছোট্ট একটা ঘর তৈরি করবো, আর সেখানে তোরাও থাকবি। চল। কি বললেন? গ্রামের বাড়ি? আমি গ্রামের বাড়িতে গিয়ে থাকতে পারবো না। দেখো, আমি তোমাকে সাফ সাফ একটা কথা বলে দিচ্ছি, আমরা এখানেই থাকবো, গ্রামে যেতে পারবো না। আর তাছাড়া বাবা, আপনি একটা জিনিস ভেবে দেখুন তো, আপনার ছেলের ব্যবসা বাণিজ্য সব কিছু এখানে, তাহলে গ্রামে চলে গেলে কিভাবে চলবে এসব? হ্যাঁ বাবা, কবিতা তো ঠিকই বলেছে, আমার সমস্ত বিজনেস ঢাকার ভিতরে। এখন আমি যদি গ্রামে গিয়ে বসে থাকি তাহলে আমার বিজনেস সামাল দিবে কে? আমার বিজনেস যদি দেখাশোনা না করতে পারে তাহলে তো আমি লসে পড়ে যাবো, সর্বশান্ত হয়ে যাব। আমি এত কিছু বুঝি না, আমি যেটা সিদ্ধান্ত নিয়েছি সেটাই ঠিক। তোদের ইচ্ছে হলে চল, না হলে একাই চলে যাবো। কবিতা, বাবা যেহেতু এমন সিদ্ধান্ত নিয়েই নিয়েছেন, এখন আর কি করার আছে বলো? হাজার হলো উনি আমার বাবা, ওনাকে তো আর আমি কিছু করতে পারবো না। তার থেকে ভালো একটা কাজ করি, আমরা ঢাকার ভিতরে কোনো একটা বাসা বাড়ি নিয়ে সেখানেই থাকি, বাবা গ্রামে চলে যাক। কি বললে? রুম ভাড়া করে নিয়ে থাকবো? এত সব ঝামেলা তো আমি পোহাতে পারবো না। সেজন্য কি আমি তোমাকে বিয়ে করেছি? তোমার সয় সম্পত্তি দেখে আমি তোমাকে বিয়ে করেছি, তা না হলে আমার বয়ফ্রেন্ডকে রেখে তোমাকে বিয়ে করার কি দরকার ছিল? এত অবাক হওয়ার কিছু নেই। হ্যাঁ, তোমরা যেহেতু জেনেই গিয়েছো, তোমাদেরকে বলতে আমার আর কোনো অসুবিধা হবে না। আমার বয়ফ্রেন্ড আছে, আমি আমার বয়ফ্রেন্ডকে রেখে তোমাকে একমাত্র বিয়ে করেছিলাম তোমার সম্পত্তির জন্য। আমি চেয়েছিলাম তোমার সম্পত্তিগুলো আমার নামে লিখে নিয়ে আমার বয়ফ্রেন্ডের সাথে সংসার সাজাতে। এখন তো তোমার সম্পত্তি তোমার সাথে নেই, তোমাকে বললেই কি হবে, না বললেই কি হবে? আমি আর তোমাদের সংসারে থাকছি না, আমি আমার বয়ফ্রেন্ডের কাছে চলে যাচ্ছি। আমারও বয়ফ্রেন্ডের না কম নেই, আমার বয়ফ্রেন্ডের অনেক টাকা পয়সা আছে, অনেক সম্পত্তি আছে, সেখানে গিয়ে না আমি রাজরানী হয়ে থাকবো, তোমাদের এখানে চাকরানি হয়ে থাকতে যাব না। আরে তোমরা হাসছো কেন? হাসছি এই জন্যই, তোমার যে একটা বয়ফ্রেন্ড আছে সেটা আমি অনেক আগে থেকেই জানি। বাবা আমাকে বলেছিল, আমি বিশ্বাস করিনি, আমি ভেবেছিলাম বাবা মিথ্যা কথা বলছে। এই জন্য আমরা একটা প্ল্যান করেছিলাম, এটা একটা নাটক ছিল। বাবা তো কিচ্ছু বিক্রি করে, আর বিক্রি করবে কিভাবে? সমস্ত সম্পত্তি তো আমার নামে। মানে? হ্যাঁ, মানে বৌমা, তুমি যখন তোমার বয়ফ্রেন্ডের সঙ্গে কথা বলেছিলে। আরে এত অধৈর্য হলে চলবে নাকি? কিছুদিন ওয়েট করো, মাত্র তো রাসেলের সাথে আমার বিয়ে হলো, কিছুদিন যেতে দাও, তারপর ওর সমস্ত সম্পত্তি আমার নামে লিখে নিয়ে তারপর আমি তোমার সাথে সংসার সাজাবো। তুমি কোনো চিন্তা করো না তো। ঠিক আছে বেবি, আমি যত তাড়াতাড়ি সম্ভব কাজটা করবো। আর শোনো, বেশি কথা বলতে পারবো না, আমার শ্বশুর বাড়িতে আছে, যদি শুনে ফেলে তাহলে কিন্তু সব কিছু শেষ হয়ে যাবে। আর কি বলার আছে তোমার? তোমার সম্পত্তি দরকার, টাকা পয়সা দরকার, সেই জন্য তুমি আমাকে বিয়ে করেছো।
আমি এতদিন একটা ভুল মানুষকে নিয়ে সংসার করছি। আমি বুঝতেই পারিনি যে মেয়ে আমাকে ভালোবাসে না, আমার টাকা পয়সাকে ভালোবাসে, আর আমি তাকে অতিরিক্ত পরিমাণ বিশ্বাস করেছি, ভালোবেসেছি। এখনো দাঁড়িয়ে আছো কেন? যাও এখান থেকে, যাও এখান থেকে, বের হয়ে যাও। প্লিজ আমাকে মাফ করে দাও বাবা। আপনি আপনার ছেলেকে বোঝান না যাতে আমাকে এই বাড়ি থেকে বের না করে দেয়। বৌমা, তুমি কি স্বেচ্ছায় যাবে নাকি আমার ছেলে তোমার ঘাড় ধরে বের করে দিবে? শোনো, একটা কথা বলে রাখি, দুষ্ট গরুর থেকে না শূন্য গোয়াল অনেক ভালো। তোমার মতো একটা মেয়ের সাথে সংসার করার থেকে সারা জীবন সিঙ্গেল লাইফ লিড করা অনেক ভালো। যাও এখান থেকে, না হলে কিন্তু ঘাড় ধাক্কা দেবে। যাও বলছি। আবার আছে, আল্লাহ যা করে ভালোর জন্য। হ্যাঁ বাবা, তুমি আমাকে মাফ করে দিও। তুমি যখন আমাকে বলেছো আমি বিশ্বাস করি। আপনি কি জানতেন না যে সেই মেয়ে অন্য একটি ছেলের সাথে সম্পর্কে জড়িয়ে আছে? এ আর নতুন কি, আজকাল তো এসব ঘটনা ঘটে। এগুলা নিয়ে তোমার মাথা ঘামাতে হবে না, বরঞ্চ তুমি যে ঘটনা ঘটাইছো তা নিয়ে মাথা ঘামাও। সেটাই যদি ভাবতাম না মা, তাহলে আজ আর ছেলের মুখখানা জীবিত দেখতে হতো না আপনার। চুপ কর, সর্বনাশী রাক্ষসী মেয়ে, একদিনে আমার ছেলের মৃত্যু কামনা করিস। শাশুড়ি আম্মা, নিজের বাড়িতে কোন দাবিতে অনশন করেছেন আপনি? আশ্চর্য, কথা বলছেন না কেন? আর কথা না বলে আমি বুঝবো কি করে কি হয়েছে? এই মেয়ে, তোমাকে না বলেছি যে আমার সামনে আসবে না, আমার সাথে কথা বলবে না? তবু এখানে গায়ের পর ডলে পড়ছো। কি বললেন শাশুড়ি আম্মা? আপনি একজন মেয়ে, আমিও একজন মেয়ে, আমি আপনার উপর ঢলে পড়বো কেন? ঢলে তো পড়েছে আপনার ছেলের ওপর। কি নির্লজ্জ মেয়ে রে বাবা, মুখে দেখি কোনো কিচ্ছু আটকায় না। হায় আল্লাহ, এ কেমন বড় পাপ করছিলাম আমি, যার জন্য এইরকম একটা শাস্তি দিলা। শোনেন শাশুড়ি আম্মা, পাপ এত বড় করা লাগে না। এই ছোটখাটো পাপ করতে করতে সবগুলা যোগ হইয়া একসময় অনেক বড় হইয়া যায়। এই মেয়ে, তুমি কি মনে করছো? হ্যাঁ, বিয়ের আগে আমি শ্বশুর বাড়ি উঠে পড়েছি? বেহায়া নির্লজ্জ মেয়ে একটা। এই দেশে এত এত ছেলে থাকতে আমার ছেলের কান দেখানো ঝুলে পড়লা। সি সি শাশুড়ি আম্মা, এটা আপনি কেমন কথা কইলেন? আমার বিয়ে কইরা আপনার ছেলে জীবন নষ্ট হয়ে যাইব কেন? বরং আপনার ছেলেরে আপনি চুপি চুপি জিজ্ঞেস কইরা দেখেন, আপনার ছেলে আমার বিয়ে কইরা নিজের ধন্য মনে করে। এই মেয়ে, কোন মায়ের মেয়ে গো তুমি? কেমন তোমার মা? আর নাকি বংশটা এরকম তোমার? শাশুড়ি আম্মা, আমিও কিন্তু রক্ত মাংস করা মানুষ, তাই বলতেছি আপনার যদি আমাকে কিছু বলারই হয় শুধুমাত্র আমাকে তুলেই বলবেন। দয়া করে আমার পরিবার, আমার বাবা মা তুলে কিছু বলবেন না। এই, কি করবে আমায়? কি করবে? হুমকি দিচ্ছ? যাও, এই মুহূর্তে এই বাড়ি থেকে বের হয়ে যাও, আমার চোখের সামনে আর আসবা না। আশুক আজকে সিরাজের আব্বা, এর একটা বিহিত করতে হইব, আর যদি কিছু না করে আমি এই বাড়ি থেকে চলে যাবো। তা কোথায় যাবেন গো শাশুড়ি আম্মা? আমাকে একটু বলবেন কি? না মানে বলতে চাচ্ছিলাম কি, আপনি চলে যাওয়ার পর কে আর আপনাকে খুঁজতে যাবে? আমি আর আপনার ছেলেই তো। তা এদিক সেদিক খোঁজাখুঁজি করতে গিয়া এই অস্থির মুহূর্তে যদি আমার স্বামীর কিছু হয়ে যায় তখন আমার কি হইব গো শাশুড়ি আম্মা? তখন আমার কি হইব? ছাড়! আমার জোরে ঢুকছো কেন? হ্যাঁ, নেকা কান্না আবার। এই, তোমার মতো মেয়েদের না কিছুই হবে না, আজকে এর গলায় কালকে আবার অন্যের গলায় ঝুলে পড়তে পারবে। তার মানে শাশুড়ি আম্মা, আপনি কি আমাকে এমন মেয়ে ভাবেন? আমার কি বংশমর্যাদা নাই? আমার কি আত্মসম্মান বোধ নাই? আপনি আমায় বিশ্বাস করুন মা, আমি সেদিন কোনো নাটক করিনি আর করবো না। যা কিছু করেছিলাম সবটাই ছিল আপনার ছেলের জন্য। আপনি আপনার আপন ছোট বোনের মেয়ের সাথে আপনার ছেলের বিয়ে দিতে চেয়েছিলেন। আচ্ছা মা, আপনি কি জানতেন না যে সেই মেয়ে অন্য একটি ছেলের সাথে সম্পর্কে জড়িয়ে আছে? এ আর নতুন কি, আজকাল তো এসব ঘটনা ঘটে। এগুলা নিয়ে তোমার মাথা ঘামাতে হবে না, বরঞ্চ তুমি যে ঘটনা ঘটাইছো তা নিয়ে মাথা ঘামাও। সেটাই যদি ভাবতাম না মা, তাহলে আজ আর ছেলের মুখখানা জীবিত দেখতে হতো না আপনার। চুপ কর, সর্বনাশী রাক্ষসী মেয়ে, একদিনে আমার ছেলের মৃত্যু কামনা করিস? তাহলে কোন দাবিতে সেদিন অন্বেষণে বসেছিলি? খুব তো মানুষের সামনে বলেছিলি আমার ছেলের খুব ভালোবাসস, আমার ছেলের সারা বাঁচবি না। হ্যাঁ হ্যাঁ মা, বলেছিলাম আমি, তবে সবটাই ছিল আপনার ছেলের মনের কথা, আমার মুখে তো প্রকাশ পেয়েছে মাত্র। অথচ দেখুন,
তার জন্য সব লাঞ্ছনা গাঞ্ছনা ধিক্কার মানুষের টিটকারি সব কিছু আমাকেই সহ্য করতে হচ্ছে। আর আপনার ছেলে কি সুন্দরভাবে সকলের কাছে নির্দোষ হয়ে আছে। আসলে বৌমা, আমারই বুঝতে ভুল হয়েছে। আমি যদি তখনই বুঝতাম তাহলে হয়তো বা এত কিছু হইতো না। চলো বৌমা, এখান থেকে কেউ তোমার কিছু বলবো না। বাসা থেকে বিয়ের জন্য চাপ দিচ্ছে। আমি কোনোভাবেই তোমার কথা বলতে পারছি না, কারণ তোমার হাতে তেমন ভালো কোনো চাকরি নেই। আর তাছাড়া বাবা সরকারি চাকরি ছাড়া তোমার আমার সম্পর্ক কোনো দিন মেনে নেবেন। আমি তো অনেক চেষ্টা করছি, কিন্তু টাকা ছাড়া কোনোভাবেই আমার সরকারি চাকরি হচ্ছে না। আমি একটা প্রাইভেট কোম্পানিতে আছি, আমি যা বেতন পাই তাতে আমাদের ভালোই চলে যাবে। ভালোবাসা থাকলে ঘুরে ঘুরে যে সুখ, অট্টালিকাতেও সেই সুখ থাকে। আমি কিছু জানি না, তুমি কিভাবে কি করবে তোমার ব্যাপার। আর তাছাড়া আমি বাবার অবাধ্য হতে পারবো না। কি ব্যাপার করি, এত দেরি করলে কেন? এত বিষণ্ণ দেখাচ্ছি কেন তোমাকে? আজকে মুখে হাসি নামক বস্তুটাই নেই। বাসা থেকে বিয়ের জন্য চাপ দিচ্ছে। আমি কোনোভাবেই তোমার কথা বলতে পারছি না, কারণ তোমার হাতে তেমন ভালো কোনো চাকরি নেই। আর তাছাড়া বাবা সরকারি চাকরি ছাড়া তোমার আমার সম্পর্ক কোনো দিন মেনে নিবে না। এমন অবস্থায় আমি কি করব না করব কিছুই মেলাতে পারছি না, আর কিছুই বুঝে উঠতে পারছি না। আমি তো অনেক চেষ্টা করছি, কিন্তু টাকা ছাড়া কোনোভাবেই আমার সরকারি চাকরি হচ্ছে না। আমি একটা প্রাইভেট কোম্পানিতে আছি, আমি যা বেতন পাই তাতে আমাদের ভালোই চলে যাবে। ভালোবাসা থাকলে ঘুরে ঘুরে যে সুখ, অট্টালিকাতেও সেই সুখ থাকে না। আমি এত কিছু জানি না। তুমি লাস্ট যে ভাইবাটা দিয়েছো সেটার কি খবর? ভাইবা তো সবগুলো ভালোই হয়, কিন্তু টাকার জন্য সব মাটি হয়ে যায়। আমি কিছু জানি না, তুমি কিভাবে কি করবে তোমার ব্যাপার। আর তাছাড়া আমি বাবার অবাধ্য হতে পারবো না। আমাকে আটকে লাভ নেই, পারলে একটা সরকারি চাকরির ব্যবস্থা করো। কি এখন আমি কি করব? আখিকে ছাড়া তো আমি আমার নিজের অস্তিত্বকে কল্পনা করতে পারি না। যে করে হোক বসত বিকটা বিক্রি করে হলেও আমি আমার জন্য সরকারি চাকরি মিল করব। আমি আখির জন্য সরকারি চাকরি মিল করব। সরকারি চাকরি আমাকে মিল করতেই হবে। আকাশ ভাই বাড়িতে আছেন? আকাশ ভাই, কে? আরে ভাই, কি অবস্থা, কেমন আছেন? আসছিলাম, আমার কিছু টাকা দরকার। ভাইবাতে চূড়ান্তভাবে সিলেক্ট হয়েছি, আমার চাকরির জন্য 3 লক্ষ টাকা লাগবে। টাকা নিতে আসো, নেও। সময় মতো না দিতে পারলে কিন্তু বাড়িঘর ছেড়ে দিতে হবে। যে কোনো মূল্যে ভাই আমার টাকাটা লাগবে। আবির, তুমি কেমন আছো আবির? আমি তোমাকে ছেড়ে গিয়ে অনেক বড় ভুল করে ফেলেছি, প্লিজ আমাকে ক্ষমা করে দাও। ক্ষমা? ক্ষমা করব তোকে? ক্ষমা করব তোকে? দূরে যা। আমার মতো গরিব লোকের সাথে তোর বড় লোক স্বামী তোকে দেখলে তোর ইজ্জত চলে যাবে। আমি টাকার আর আমার সুখের চিন্তা করে তোমাকে ছেড়ে চলে গেছি, কিন্তু বিশ্বাস করো আমি বুঝতে পারিনি যে বড় লোকদের মনে ভালোবাসা থাকে না। ও আচ্ছা, তুই আমার সুন্দর জীবনটাকে তছনছ করে দিয়েছিস। তুই সুখ কিভাবে পাবি? শুধু তোর জন্য সরকারি চাকরির পিছনে ছুটতে গিয়ে আমার বসত বিটা পর্যন্ত আমি বিক্রি করেছি। আর তুই তোর সুখের জন্য আমাকে ছেড়ে চলে গেছিস। যা, তোর বাবাকে গিয়ে বল টাকা দিয়ে তোকে সুখ কিনে দিতে। আর শুন, আমার কথা ভাবিস না, তোকে ছাড়া আমি অনেক ভালো আছি। হয়তো তুই আমার জীবনে আসলে এই সুখটা আমি পেতাম না। ভালোবাসা কাকে বলে তুই বুঝবি না। যার মন ভাঙার পরেও প্রিয় তোমার জন্য অপেক্ষা করে, সে বুঝে ভালোবাসা কাকে বলে। তোকে ছাড়া আমি অনেক ভালো আছি। যা, তোর বাবাকে গিয়ে বল টাকা দিয়ে তোকে সুখ কিনে দিতে। ভালো থাকিস। আরে আবির, আবির প্লিজ যেও না। আমি এটা কি করলাম? বেশি সুখ খুঁজতে গিয়ে নিজের হাতে নিজের জীবনটাকে নষ্ট করে ফেললাম। হ্যাঁ, আমার বাবা কিনা নিজের হাতে তার মেয়ের জীবনটা শেষ করে দিল।